ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে প্রোটিস্টা রাজ্য সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানব। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যসমূহ দেখতে পাচ্ছ। তোমাদের মূল বইয়ে বৈশিষ্ট্যগুলো হুবহু এভাবে লেখা আছে। নিচের দিকে কিছু উদাহরণ দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষীয়, বহুকোষী, শৈবাল। এই উদাহরণগুলো হুবহু মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। ডান পাশে দুটি চিত্র দেখতে পাচ্ছ। প্রথমটি অ্যামিবা, দ্বিতীয়টি ডায়াটম। এই দুটি চিত্র তোমাকে চিনে রাখতে হবে, কারণ সৃজনশীল প্রশ্নের উদ্দীপক হিসেবে আসতে পারে। এবার আমরা এই বৈশিষ্ট্যগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট করে পয়েন্ট আকারে বিস্তারিত জেনে নেব। প্রথম বৈশিষ্ট্যটি খেয়াল করো। প্রথম বৈশিষ্ট্যে বলা হয়েছে এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস। প্রথম অংশটুকু বোঝার জন্য চিত্রটি দেখো। এখানে একটি অ্যামিবা দেখানো হয়েছে। অ্যামিবার পুরো শরীর একটি মাত্র কোষ নিয়ে গঠিত। অ্যামিবার মতো প্রোটিস্টা রাজ্যে আরো অনেক জীব আছে যাদের পুরো দেহ একটিমাত্র কোষ নিয়ে গঠিত, তাই এদেরকে এককোষী বলা হয়। দ্বিতীয় চিত্রটি দেখো। এখানে একটি ভলভক্স দেখানো হয়েছে। এই ভলভক্সের দেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত। ভলভক্সের মতো প্রোটিস্টা রাজ্যে আরো অনেক জীব আছে যাদের পুরো শরীর অসংখ্য কোষ নিয়ে গঠিত, তাই এদেরকে বহুকোষী বলা হয়। তৃতীয় চিত্রটি দেখো। এখানে প্রোটিস্টা রাজ্যের অনেকগুলো উদাহরণ দেখানো হয়েছে। প্রথমটি অ্যামিবা, এরপর ইউগ্লেনা, স্লাইম মোল্ড, ডায়াটম, প্যারামেসিয়াম, ডাইনোফ্লাজেলেট এবং ম্যাক্রোঅ্যালগি। এদের মধ্যে কেউ কেউ বহুকোষী, আবার কেউ কেউ এককোষী। তাই প্রোটিস্টা রাজ্যের জীবদেরকে বলা হয় এরা এককোষী বা বহুকোষী। দ্বিতীয় অংশটুকু বোঝার জন্য চতুর্থ চিত্রটি খেয়াল করো। এখানে প্রথম অংশে তোমরা একটি জীব দেখতে পাচ্ছ, যেই জীবটি একা একা বাস করছে। এরকম প্রোটিস্টা রাজ্যের কিছু কিছু জীব আছে যারা এককভাবে বাস করে, তাই এদেরকে বলা হয়েছে একক। আবার দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছ অনেকগুলো জীব একটি কলোনি গঠন করে মিলেমিশে বাস করছে, তাই এদেরকে কলোনিয়াল বলা হয়। এরপর এদেরকে বলা হয়েছে ফিলামেন্টাস। এই ফিলা শব্দটির অর্থ হচ্ছে সুতা। প্রোটিস্টা রাজ্যের জীবদের মধ্যে কেউ কেউ আছে যাদের পুরো শরীর একটি সুতার মতো গঠন বিশিষ্ট। তোমরা ডান পাশের চিত্রটি খেয়াল করো। এখানে শৈবাল দেখানো হয়েছে। এই শৈবালটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটি একটি সুতার মতো। প্রোটিস্টা রাজ্যের জীবদের ক্ষেত্রে কারো কারো দেহ এরকম সুতার মতো হওয়ায় এদেরকে ফিলামেন্টাস বলা হয়েছে। তাহলে প্রথম বৈশিষ্ট্যটি কি? এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস। এবার দ্বিতীয় বৈশিষ্ট্যটি খেয়াল করো। দ্বিতীয় বৈশিষ্ট্যে বলা হয়েছে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে এবং ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। বৈশিষ্ট্যটি বোঝার জন্য বাম পাশের চিত্রটি খেয়াল করো। এখানে একটি সুগঠিত নিউক্লিয়াস দেখানো হয়েছে। একটি সুগঠিত নিউক্লিয়াসের প্রধান চারটি অংশ থাকে। এই নিউক্লিয়াসের ভেতরের দিকে গোল ছোট যে অংশটি দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাসের সাথে পেঁচানো সুতার মতো অংশগুলোর নাম নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়াসের ভেতরে এক ধরনের তরল পদার্থ থাকে, এদেরকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর এই সবগুলো বস্তু বাহিরের দিকে একটি পর্দা দ্বারা আবৃত থাকে। বাহিরের এই পর্দাটির নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। যদি কোনো কোষে এই সবগুলো অংশবিশিষ্ট নিউক্লিয়াস থাকে, তাহলে সেই নিউক্লিয়াসটাকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। প্রোটিস্টা রাজ্যের জীবদের ক্ষেত্রে এরকম সুগঠিত নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসের ভেতরের ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকবে। ৩ নম্বর বৈশিষ্ট্য দেখো। ৩ নম্বর বৈশিষ্ট্যে বলা হয়েছে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। বৈশিষ্ট্যটি বোঝার জন্য এই চিত্রটি খেয়াল করো। প্রথমেই এক্স আকৃতির যে অংশটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্রোমোজোম।
এই ক্রোমোজোমকে বড় করে দেখলে সুতার মতো যে অংশগুলো দেখা যায় সেগুলোই হচ্ছে ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন বস্তু। এই ক্রোমাটিন ফাইবারে ডিএনএ থাকবে, আরএনএ থাকবে এবং প্রোটিন থাকবে। ক্রোমাটিন ফাইবারগুলোকে আরো বড় করে দেখলে দেখা যাবে এই ফাইবারগুলোর সাথে কিছু দানাদার বস্তু রয়েছে যেগুলোকে হিস্টোন বলা হয়েছে। এই হিস্টোন এক ধরনের প্রোটিন, অর্থাৎ ক্রোমাটিন বস্তুতে প্রোটিন থাকবে। তারপর নিচের দিকে তোমরা দ্বিসূত্রক যে অংশটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি ডিএনএ, অর্থাৎ ক্রোমাটিন বস্তুটাকে আরো জুম করে দেখলে এরকম দ্বিসূত্রক ডিএনএ পাওয়া যাবে। এই দ্বিসূত্রক ডিএনএ থেকে পরবর্তীতে একসূত্রক এরকম আরএনএ তৈরি হতে পারে। অর্থাৎ ক্রোমাটিন বস্তুতে ডিএনএ থাকবে, আরএনএ থাকবে এবং কিছু প্রোটিন থাকবে। ৪ নম্বর বৈশিষ্ট্যটি খেয়াল করো। ৪ নম্বর বৈশিষ্ট্যে বলা হয়েছে কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। এই বৈশিষ্ট্যটি বোঝার জন্য চিত্রটি একটু খেয়াল করো। এখানে একটি ইউগ্লেনা দেখানো হয়েছে। এই ইউগ্লেনার অভ্যন্তরীণ গঠনটি একটু খেয়াল করো। এর ভেতরে ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু ইত্যাদি ইত্যাদি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে। অপরপক্ষে মনেরা রাজ্যের জীবদের ক্ষেত্রে আমরা জেনেছিলাম তাদের ক্ষেত্রে শুধু রাইবোজোম থাকে, এই ধরনের অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। কিন্তু এই প্রোটিস্টা রাজ্যের জীবদের ক্ষেত্রে রাইবোজোম সহ সকল ধরনের কোষীয় অঙ্গাণু থাকবে। এটি আমাদের ৪ নাম্বার বৈশিষ্ট্য। পরের বৈশিষ্ট্যটি খেয়াল করো। বলা হয়েছে খাদ্য গ্রহণ, শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের জীবদের ক্ষেত্রে খাদ্য এই ৩টি পদ্ধতিতে গৃহীত হয়। প্রথমটি হচ্ছে শোষণ, এরপর গ্রহণ, ৩ নাম্বারটির নাম হচ্ছে ফটোসিনথেটিক। আমরা ৩টি পদ্ধতি সম্পর্কেই বিস্তারিত জানব। প্রথম শোষণ সম্পর্কে। শোষণ সম্পর্কে জানার জন্য এই চিত্রটি খেয়াল করো। পানির ট্যাপ থেকে যেই পানি পড়ছে সেই পানি একটি ফোম খুব সহজেই শুষে নিচ্ছে। এই পদ্ধতিটার নামই হচ্ছে শোষণ। প্রোটিস্টা রাজ্যের কিছু জীব আছে যারা অন্য কোনো জীবদেহ থেকে বা অন্য কোনো উৎস থেকে খাদ্যবস্তুকে এরকম শুষে নেয়। এই পদ্ধতিটাকেই বলা হয় শোষণ পদ্ধতি। দ্বিতীয় চিত্রটি একটু খেয়াল করো। এখানে যেই জীবটি দেখানো হয়েছে সেটি বহিরাগত কোনো খাদ্যবস্তুকে মুখ ছিদ্রের মাধ্যমে সরাসরি গিলে ফেলেছে, খেয়ে ফেলেছে। এই পদ্ধতিটাকে বলা হয় গ্রহণ পদ্ধতি। আর ফটোসিনথেটিক বলতে বোঝানো হয় সালোক সংশ্লেষণকারী। প্রোটিস্টা রাজ্যের কিছু কিছু জীব আছে, বিশেষ করে বহুকোষী শৈবাল যারা, তারা সূর্যের আলোর সহায়তায় কার্বন ডাই অক্সাইড এবং পানিকে ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই শর্করা জাতীয় খাদ্য তৈরি করার প্রক্রিয়াটাই হচ্ছে ফটোসিনথেসিস। যারা এরকম ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য তৈরি করে তাদেরকে বলা হয় ফটোসিনথেটিক। অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের জীবেরা শোষণ পদ্ধতি, গ্রহণ পদ্ধতি, ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। ৬ নম্বর বৈশিষ্ট্যটি দেখো। বলা হয়েছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের জীবদের ক্ষেত্রে অযৌন প্রজনন, যৌন প্রজনন দুইভাবেই বংশবৃদ্ধি ঘটবে। প্রথমে আমরা মাইটোসিসের মাধ্যমে যে অযৌন প্রজনন ঘটে সেটি সম্পর্কে বিস্তারিত জানব। এখানে তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ, প্রথমেই একটি প্যারামিসিয়াম রয়েছে। এই প্যারামিসিয়ামে একটি ম্যাক্রোনিউক্লিয়াস থাকে যেটি সাইজে বড় এবং দুটি মাইক্রোনিউক্লিয়াস থাকে। অযৌন প্রজননের শুরুতে এই ম্যাক্রোনিউক্লিয়াসটি আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে এবং একসময় বিলুপ্ত হয়ে যায়। কিন্তু মাইক্রোনিউক্লিয়াস দুটি পরপর দুইবার মাইটোসিস পদ্ধতিতে বিভক্ত হয়। প্রথমবার বিভক্তির কারণে ২টি থেকে ৪টি এবং পরের বার ৪টি থেকে ৮টি মাইক্রোনিউক্লিয়াস গঠিত হয়। এই মাইক্রোনিউক্লিয়াসগুলো কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে। পরবর্তী ধাপে ৮টি মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে ৬টি নষ্ট হয়ে যায়, ২টি ভালো থাকে। এবার এই প্যারামিসিয়ামটি সরাসরি দুটি নতুন বা অপত্য প্যারামিসিয়ামের জন্ম দেয়
এখানে থাকা দুইটি মাইক্রোনিউক্লিয়াসের একটি একটি করে দুটি প্যারামিসিয়ামে অবস্থান করবে। পরবর্তীতে এই দুটি অপত্য প্যারামিসিয়ামের দুটি মাইক্রোনিউক্লিয়াস পরপর দুইবার মাইটোসিস পদ্ধতিতে বিভক্ত হবে। প্রথম বিভাজনে একটি থেকে দুটি, পরের বিভাজনে দুটি থেকে চারটি করে মাইক্রোনিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায় পরিণত হবে। এর পরের ধাপে এই চারটি করে মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে দুটি মাইক্রোনিউক্লিয়াস ম্যাক্রোনিউক্লিয়াসে পরিণত হবে এবং বাকি দুটি মাইক্রোনিউক্লিয়াস হিসেবেই থেকে যাবে। সর্বশেষ ধাপে নতুন দুটি প্যারামেসিয়াম আবার বিভক্ত হয়ে মোট চারটি প্যারামেসিয়াম সৃষ্টি করবে। এখানে প্যারামেসিয়ামের যে সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াটি তোমরা দেখলে, এখানে কিন্তু বারবার মাইটোসিস বিভাজন ঘটেছে, অর্থাৎ এই মাইটোসিসের মাধ্যমে এদের অযৌন প্রজনন ঘটে থাকে। এবার আমরা কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন সম্পর্কে জেনে নেব। এখানে এই চিত্রটি খেয়াল করো। প্রথমে দুটি ফিলামেন্ট পাশাপাশি অবস্থান করবে, এরপর এই দুটি ফিলামেন্টের বিভিন্ন জায়গায় কনজুগেশন নালী তৈরি হতে থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি, দুটি, তিনটি কনজুগেশন নালী সৃষ্টি হচ্ছে। পরবর্তী ধাপে এই কনজুগেশন নালীটি কমপ্লিটলি সৃষ্টি হয়ে যাবে এবং সর্বশেষ ধাপে এক পাশের ফিলামেন্ট থেকে অপর পাশের ফিলামেন্টে পুং গ্যামেটগুলো গমন করবে এবং স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করবে। সর্বশেষ এই জাইগোটগুলো বিভাজিত হয়ে অসংখ্য নতুন সদস্য বা নতুন জীবের জন্ম দেবে। এই পদ্ধতিটি হচ্ছে প্রোটিস্টদের যৌন প্রজনন পদ্ধতি। 7 নাম্বার বৈশিষ্ট্য, কোনো ভ্রূণ গঠিত হয় না। তো ভ্রূণ কাকে বলে তোমরা সবাই জানো, জাইগোটের সদ্য পরিস্ফুটিত অবস্থাকে ভ্রূণ বলে। বিষয়টি বোঝার জন্য এই চিত্রটি খেয়াল করো। এখানে মানব শিশুর পরিস্ফুটন দেখানো হয়েছে। প্রথমেই একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণু পরস্পরের সাথে মিলিত হয়ে জাইগোট গঠন করে। এই জাইগোটটি বারবার মাইটোসিস পদ্ধতিতে বিভক্ত হয়ে বহু কোষ বিশিষ্ট একটি অবস্থার সৃষ্টি করে, যেটিকে বলা হয়েছে ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট পর্যন্ত অবস্থাকে বলা হয় ভ্রূণ। এর পরের ধাপগুলোকে আর ভ্রূণ বলা হয় না। উন্নত জীবদেহে এরকম শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে আস্তে আস্তে ভ্রূণ গঠিত হয়, কিন্তু প্রোটিস্টদের ক্ষেত্রে এরকম কোনো ভ্রূণ গঠিত হয় না। এরপর পরীক্ষার খাতায় তোমরা এই বৈশিষ্ট্যগুলো যেভাবে লিখবে তার একটি নমুনা দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে লিখে নিতে পারো। পরীক্ষার খাতায় প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো হুবহু এভাবে লিখলে ফুল মার্ক পাওয়া যাবে, আশা করা যায় কোনো মার্ক কাটবে না। তো আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।